ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? এবার আলোচনা করছি, নানাভাবে বিদ্যুৎ এই নিয়ে পড়াচ্ছি। দেখো, পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ এই নিয়ে, ঠিক আছে? দেখো কি বলেছে, যেগুলো ইম্পর্ট্যান্ট আছে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করে নাও। আজকের পড়ায় আসছি। দেখো, পেট্রোল ডিজেলের পর কয়লাও ফুরিয়ে যাবে। আমি এই সব নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, তাই তো? যে একদিন পেট্রোল ডিজেলের পরও কয়লা ফুরিয়ে যাবে, তখন বিদ্যুৎ শক্তি কী করে হবে? তখন বলছে বিদ্যুৎ দিতে এত কিছু হয়, বিদ্যুৎ তো কয়লা দিয়েই হয়। এবার বলছে কয়লা ছাড়া বিদ্যুৎ হয়, এখানে প্রশ্ন করেছে। এই হ্যাঁ, কয়লা ছাড়াও বিদ্যুৎ হয়। বিদ্যুৎ কেন্দ্রে কয়লা ছাড়া বিদ্যুৎ কিভাবে তৈরি হয় এটা আসতে পারে। বলবে বিদ্যুৎ কেন্দ্রে একটা বড় মস্ত পাখা থাকে, হ্যাঁ, এবং এটাকে বলা হয় টারবাইন। যে পাখাটা থাকে সেটা কি হয়, ঘোরাতে হয়। বাষ্পের চাপে ঘোরাও এবং সবাই মিলে ঠেলে ঘোরাও, যাই করেই ঘোরাও, কি হবে, যেভাবেই ঘুরবে তার শক্তির একটা অংশ বিদ্যুতের শক্তি হয়ে আসে। মনে থাকবে, এটা আসতে পারে যে কিভাবে কয়লা ছাড়া আর অন্য উপায় কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। তোমাদের কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের জানিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তখন তোমরা কি বলবে, এইটা লিখবে যে কয়লা ছাড়া যে বিদ্যুৎ হয় সেটা বলবে একটা মস্ত পাখার মতো থাকে, যেটাকে যন্ত্র থাকে, সেটাকে বলা হয় টারবাইন। কেউ সবাই মিলে ঘোরানো হতে পারে। আর একটা হচ্ছে বাষ্পের সাহায্যে সেটা চলে। হ্যাঁ, এই শক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। তারপরে বলছে ডায়নামো কি? ডায়নামো চালু করলে প্যাডেল করতে বেশি খাটুনি হয়, তবে প্যাডেল করা যাবে। যদি ডায়নামো লাগানো হয় সাইকেলে, তাহলে কিন্তু বলছে ডায়নামো যখন চালু করছি তখন প্যাডেল করতে একটু বেশি খাটনি হয়, প্যাডেল করা যায়। ডায়নামোতে ছোট একটা বাল্ব জ্বলে, ঠিক আছে? জেনারেটর, অনেক সময় জেনারেটর বরং আলো জ্বলে বেশি। জেনারেটর বলছে ডায়নামোর ছোট একটা বাল্ব জ্বলে আর জেনারেটারে বরং অনেক আলো জ্বলে। জেনারেটারে অনেক, তা সাইকেলের সামনে দেখবে অনেকে ওই ডায়নামো লাগায়। তার মানে কি, যত সাইকেলটা প্যাডেল করবে আলোটা জ্বলে উঠবে। বুঝতে পেরেছো? এতে খাটনি হয় বেশি, তবে আলো জ্বলে। তোমাদের তাহলে ডায়নামো নিয়ে আমি বুঝিয়ে দিলাম, আর এখান থেকে কয়লা ছাড়া কিভাবে বিদ্যুৎ তৈরি হয় এটা আমি বলে দিলাম, ঠিক আছে? ডায়নামো সম্পর্কে আর এই কয়লা ছাড়া কিভাবে বিদ্যুৎ পাওয়া যায় বলে দিলাম। হ্যাঁ, এবার দেখো কি বলেছে। আর জেনারেটারে তো আলো বেশি জ্বলে, এই তোমরা জানো, বেশি আলো দেয়, তাই তো? 2 মিনিটের মধ্যে জ্বলে উঠলো জেনারেটারে আলো। আবার দেখো, জেনারেটর ডিজেলের শক্তিতে চলে, বিদ্যুৎ কেন্দ্রে আরও বড় পাখা ঘোরাতে হয়। বলছে জেনারেটর কি না, জেনারেটর হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলে। এটা জেনারেটর, এটা দাঁড়াও, জেনারেটর কিসের সাহায্যে, এটা একটা হয়ে গেছে, পুঁছে দিই। জেনারেটর বলছে জেনারেটর ডিজেলের সাহায্যে শক্তিতে চলে। বিদ্যুৎ কেন্দ্রে আরও বড় পাখা ঘোরাতে হয় জেনারেটরের জন্য। পাহাড়ি নদীতে জলে তীব্র স্রোত থাকে, আমরা জানি। তার মুখে পাখাটা ধরতে পারলে খুব ভালো হয় এবং জলবিদ্যুৎ তৈরি করা যায়। সেইভাবে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের। তাহলে জলবিদ্যুৎ কেন্দ্র কিভাবে তৈরি হয় এটা তোমাদের আসতে পারে। বলবে পাহাড়ি নদীর মুখে যেহেতু তীব্র জলের স্রোত থাকে, সেই জলের স্রোতে একটা পাখা লাগিয়ে সেখানে কি হয়, জলবিদ্যুৎ তৈরি করা যায়, ঠিক আছে? আর ভুটানের যে জলবিদ্যুৎ কেন্দ্র সেটার নাম কি বলবে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের শূন্যস্থানে আসতে পারে। কি টিকমারা কি প্রশ্ন এগুলো আসতে পারে। বলবে ঝালং, কি বলবে, ঝালং। জলঢাকা নদীর স্রোতের শক্তিতে এটা চলে, মনে থাকবে। ঢাকা নদীর জলের স্রোতে জলঢাকা নদীর জলের স্রোতের শক্তিতে এটা চলে, এই ঝালং যেটা তোমাদের জলবিদ্যুৎ কেন্দ্র আছে, মনে থাকবে। তাহলে কোন নদীর এতে চলে, বলবে জলঢাকা নদীর জলস্রোতের শক্তিতে চলে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের আমি নিশ্চয়ই এখান থেকে কী কী প্রশ্ন আসবে আমি আলোচনা করে দিলাম, উত্তরও দাগ দিয়ে দিলাম, পড়বে। এবার দেখো আমি পরের পেজে যাচ্ছি, 135 পাতা, 36 পাতার যে পাতাটা আছে সেই পাতায় যাচ্ছি। দেখো 36 পাতায় কি পড়া আছে।
জলের স্রোত ও সূর্যের তাপ। জলের স্রোত ও সূর্যের তাপে কি বলা আছে? তোমরা জানো যে সূর্যের তাপে কি হয়? সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, তাই তো? ঠান্ডা হয়ে যায়। ভীষণ ইম্পর্টেন্ট এটা। সূর্যের তাপেই কিন্তু সব হয়। সূর্যের তাপ ছাড়া জল বাষ্প হবে না, পর্বত থেকে বরফ হতো না, তাই তো? সূর্যের তাপ ছাড়া বরফ গলবেও না। সূর্যের তাপ থাকলে জলের প্রবাহে থাকবে, তাই তো? সূর্যের যদি তাপ থাকে তাহলে অবশ্যই কি থাকবে? বলছে জলের প্রবাহ থাকবে। হ্যাঁ, জলের প্রবাহ থাকবে। সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে। জলের প্রবাহ থাকবে। পর্বত থেকে নদী আসবে, সেখানে জলের প্রবাহ থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবে অবশ্যই। এটাকে জলচক্র বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দেখো জলচক্র দিয়েছে, এটা তোমাদের এরম ছবিটা ছক করে কিন্তু তোমরা এঁকে দেবে। এই দেখো প্রথমে কি বলছে? ছোট ছোট জলাশয়, নদী থেকে কি হচ্ছে? জলীয় বাষ্প উঠছে। পাহাড়ের মাথায় বরফ মেঘ থাকছে, সেইখানে আবার ধরো সেই মেঘটা আর রাখতে পারছে না, তখন বৃষ্টি হয়ে আবার নিচে নেমে আসছে, আবার ওই নদী সমুদ্রের জলটা যাবে কোথায়? নিচেই যাবে। এটাকে আমরা এক কথায় কি বলি? জলচক্র বলি। বুঝতে পেরেছো? অবশ্যই এই জলচক্র বলে এই ছকটা তোমরা দেখিয়ে দেবে। আর তার সাথে বলবে যে সূর্যের তাপে নদী, ছোট ছোট জলাশয়, সমুদ্র, এই জলগুলো ওপরে উঠে গিয়ে, জলীয় বাষ্পটা ওপরে উঠে গিয়ে পাহাড়ের মাথায় বরফ এবং মেঘ এর সাথে জমা হয়। পরে সেগুলো ভারী হয়ে যায়, যেগুলো ওপরে ধরে রাখতে পারে না, তখন আবার নিচে বৃষ্টি হয়ে নেমে আসে, তাই তো? আবার এই চক্রাকারে ব্যাপারটা ঘটে। বরফ গলে জল হয়। সূর্যের শক্তি সরাসরি কাজে লাগানো যায় না। রোজ কত লাগে, কাপড় কেচে শুকাও, যাই হোক, ধান শুকানো যায়। হ্যাঁ, সূর্যের শক্তিতে এইসব কাজ করা যায়। সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ করা যায় না, জিজ্ঞেস করেছে। তা করা যায় সূর্যের আলোকে থেকে। এইটা আবার ইম্পর্টেন্ট তোমাদের। দেখো আমি তুলে দিচ্ছি, এটা ভালো করে দেখো। সূর্যের আলো থেকে কি হয়? সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে, ভীষণ ইম্পর্টেন্ট এটা আসতে পারে, যে সূর্যের আলোর সাহায্যে কীভাবে সৌরশক্তি উৎপন্ন হয়। বলবে সোলার প্যানেলে বিদ্যুৎ শক্তি ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। এর সাহায্যে ক্যালকুলেটর চলে, অনেক খেলনা ঘোরে, হ্যাঁ, অনেক বড় বড় বৈদ্যুতিক আলো জ্বালানো হচ্ছে, তাই তো? এই সব বলছে, তা সৌরশক্তির সাহায্যে এইগুলো হয়। তাহলে তোমাদের আমি যেগুলো এখান থেকে ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম, দাগ দিয়ে দিলাম ইম্পর্টেন্ট বলে। অবশ্যই জলচক্রটা ছক করে করবে। হ্যাঁ, আর এখানে যেটা বলবে যে ঝালং, আমি আগের পাতায় বলে দিয়েছিলাম যে ভুটানের ঝালং যেটা, এটা কিন্তু আসতে পারে তোমাদের। জলঢাকা নদীর ওপর অবস্থিত, ঠিক আছে? আর কিভাবে জলবিদ্যুৎ তৈরি হয়, কিভাবে কয়লা ছাড়া কিভাবে বিদ্যুৎ তৈরি হয়, নদীর স্রোতের মুখে জলবিদ্যুৎ তৈরি হয়, এটাও বলে দিয়েছি। দেখেন এখানে একটা পাখা লাগিয়ে, তাই তো? এই সম্পর্কে আমি পড়ালাম। এগুলো আসতে পারে। এগুলো কিন্তু তোমরা যখন আমি ওইগুলো প্রশ্নগুলো বলে দিয়েছি, উত্তর সমেত দাগ দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু খাতায় অবশ্যই এগুলো নোট করবে। আর চ্যানেলটিকে বারবার, আমার এই ভিডিওগুলো বারবার তোমরা দেখবে, তাহলেই তোমাদের কিন্তু পড়াগুলো সব জানতে পেরে যাবে, কি হচ্ছে না হচ্ছে, কি আসতে পারে। বুঝতে পেরেছো? দেখো এবার আমি নেক্সট যাচ্ছি। 136 পাতা কি আছে? প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, এই সম্বন্ধে আছে, তাই তো? তোমাদের আমি তাহলে সোলার প্যানেল নিয়ে আলোচনা করেছিলাম, সোলার লাইট, তাই তো? এই নিয়ে আমি আলোচনা করেছিলাম। সোলার লাইট কোথায় হয়? সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, এর সাহায্যে ক্যালকুলেটর চলে, তোমরা জানো এগুলো। তারপরে ধরো খেলনা তৈরি হয়, খেলনা ঘোরে, আবার অনেক ক্ষেত্রে আলোও জ্বলে, এইগুলো হয়, ঠিক আছে? আচ্ছা, সোলার লাইট যেটাকে বলা হয়, সোলার লাইট লাগানো হয়। এবার দেখো যেটা পড়ছি সেটা হচ্ছে কিভাবে হয়। দেখো ভালো করে দেখো কি বলছে, কিভাবে হয়। এখানে বলছে যে সোলার প্যানেল কাঁচ দিয়ে ঢাকা, খানিকটা উঁচু, দক্ষিণে হেলিয়ে রাখে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। সারাদিন ধরে ব্যাটারির চার্জ দিতে হয়, দিনের আলো কমে গেলেই জ্বলে না, তাই তো? হ্যাঁ, ওটাই সৌর বিদ্যুৎ। কী বলছে দেখো কথাটা। এখান থেকে মেন পড়া তোমাদের আছে, এটা কিন্তু খাতায় নোট করো। সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে পাওয়া যায়। বিদ্যুতের আলো, ওটা এখন তেমন প্রচলিত নয়, তাই এটা অপ্রচলিত শক্তি। সৌরশক্তি যে বিদ্যুৎটা, সেটা কিন্তু বলছে সোলার প্যানেলে পাওয়া যায়, বিদ্যুতের আলো, তবে এটা একটা অপ্রচলিত শক্তি। সেইভাবে প্রচলন হয়নি বলে আমরা সৌরবিদ্যুৎ থেকে যে শক্তি পাই,
তাকে আমরা অপ্রচলিত শক্তি বলি। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বে তোমরা। সোলার প্যানেলে পেলে আলো জ্বালানো হয়, তবে সেইভাবে অতটা হয়নি বলে এটাকে আমরা কি বলবো, অপ্রচলিত শক্তি বলবো। তাহলে এই নিয়ে তোমাদের এটা আমি পড়ালাম 136 পাতায়। বাকি যেটা আছে এই পরিবেশ খনিজ সম্পদ, যেটা এই পাতাতেই মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের আসছে পরিবেশ ও পরিবহন সম্পর্কে আসছে, আমি পড়িয়ে দেবো পরে। তোমাদের এই পাতায় যেটা আছে দেখো, প্রচলিত শক্তি কোনগুলো, কি বলবে প্রচলিত শক্তি কোনগুলো? বলবে পেট্রোলিয়াম, কয়লা, যে শক্তি পাওয়া যায় সেটা প্রচলিত শক্তি। অবশ্যই জলবিদ্যুৎ শক্তি, এটা যদি বলে কয়েকটি প্রচলিত শক্তির নাম বলো, তখন বলবে জলবিদ্যুৎ শক্তি, তাই তো? জলবিদ্যুৎ কেন প্রচলিত? তখন বলবে জলবিদ্যুৎ বারবার ব্যবহার করা যায়, কিন্তু শেষ হবে না, অন্য দুটো ফুরিয়ে যাবে। জলপ্রবাহের মতো বায়ুপ্রবাহের শক্তি দিয়ে পাখা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। রোদ ব্যবহার করে রান্না করা যায়, সেই যন্ত্রকে সোলার কুকার বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট, সোলার কুকার কাকে বলে? বলবে রোদ ব্যবহার করে যে যন্ত্রের সাহায্যে রান্না করা যায় তাকে সোলার কুকার বলা হয়। উদ্ভিদ ও প্রাণীদের পচা আধপচা বর্জ্য ব্যবহার করে জৈব গ্যাস পাওয়া যায়, তা দিয়ে রান্না করা যায়। জোয়ারের জল কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করা যায়, তাই তো? জোয়ারের মুখে যদি পাখা লাগিয়ে দেওয়া হয় তাহলে জলবিদ্যুৎ তৈরি হবে। বর্জ্য গ্যাস যেগুলো আছে, গোবর গ্যাস, পচা প্রাণীর দেহ, সেখান থেকে আমরা কি গ্যাস পাবো? জৈব গ্যাস পাবো। অবশ্যই এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করো এবং এগুলো ভালো করে বারবার বইটা পড়বে। আমি যে ভিডিওগুলো তোমাদের রোজ করে দিচ্ছি সেগুলো ফলো করো, অবশ্যই উপকার পাবে। এবার কি বলছে দেখো, অপ্রচলিত রয়েছে কেন? উদ্ভিদ প্রাণীদের বর্জ্য তো পাওয়া যায়, কেন কেন করছে না? এই গোবর গ্যাস বলো, পচা দেহ থেকে যে গ্যাসগুলো পাচ্ছি, এগুলো বলছে তৈরি করতে গেলে বেশি খরচ হয়। কোনটা দিয়ে কখন কি কাজ হবে এগুলো বেশি সময় লাগে, ব্যবহারের সহজ পদ্ধতি বের করার চেষ্টা চলছে। ঠিক আছে, দেখো আমি তোমাদের এইগুলো যা আছে সবগুলো ইম্পর্টেন্ট বলে দেখিয়ে দিলাম, বলে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই খাতায় এগুলো নোট করে নিও। হ্যাঁ, আর তোমরা সবাই তাহলে ভালো থেকো, এই বলে আজকে আমি তোমাদের পরিবেশ ও খনিজ ও শক্তি সম্পদ চ্যাপ্টারটি শেষ করলাম। ঠিক আছে।